আজ প্রথম রমজানে জামায়াতে ইসলামী ভয়ঙ্কর ঘটনা ঘটিয়েছে, বিএনপির 500 নেতাকে হত্যা করে। দর্শক, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ঢাকার রাজপথ উত্তাল। একদিকে সেনাবাহিনী, অন্যদিকে জামাত কর্মীরা, বিএনপির অনেক নেতা। এদিকে আজ রমজান মাসের প্রথম দিনেই জামাতে ইসলাম কর্মীরা কিয়ামত ঘটিয়েছে ঢাকার রাজপথে। অসংখ্য বিএনপি নেতার খারাপ অবস্থা। অন্যদিকে তারেক রহমান নতুন একটি সিদ্ধান্ত নিয়েছেন। তারেক রহমান সরকার দায়িত্ব নেওয়ার সাথে সাথে অঘটন ঘটিয়ে দিয়েছে, নজিরবিহীন ঘটনা ঘটিয়ে দিয়েছে। কোন সরকার দায়িত্ব নেওয়ার প্রথম দিনে এরকম ব্যাড এক্সাম্পল সৃষ্টি করে, এটা বাংলাদেশে বিরল। এক কথা যদি বলি যে বিরল ঘটনা ঘটিয়ে দিয়েছে। দেখেন, হাসিনা ফ্যাসিস্ট ছিল, কিন্তু হাসিনা ফ্যাসিস্ট হয়েছিল ধীরে 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 ধীরে। আমাদের বিদায় নেওয়া প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস, বিশ্ববরেণ্য প্রফেসর ইউনূস, পৃথিবীতে তার অনেক নাম ডাক। আইন আর রাজনীতির মারপ্যাচে পড়ে আইসিইউতে চলে গেছে অধ্যাপক ইউনূস এবং আলী রিয়াজের বহু নাটকের ফসল জুলাই সনদ। সাথে ঝুলে যেতে পারে গণভোটের রায়ের বাস্তবায়ন। আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে খুশির জোয়ার পড়ে গেছে। আমার কাছে মনে হচ্ছে যে একটা ভিন্ন রকম দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। ক্যালেন্ডারের পাতা উল্টে গেছে, কিন্তু রাজনীতির নাটকের স্ক্রিপ্ট যেন উল্টো পথে হাঁটা শুরু করেছে। আগেই আমরা দেখলাম বিএনপি সরকার গঠনের পর কিভাবে শপথ নিয়ে নাটক করলো, কিন্তু এখন শোনাবো সেই পর্দার আড়ালের আসল মাস্টার গেমের গল্প। বাংলাদেশের রাজনীতির আড়ালে অনেক মাস্টার গেম চলছে এবং এই বিষয়টাকেই কেন্দ্র করে আজকে জামাত কর্মীরা রাজপথে নেমেছে। আজকে রমজান মাসের প্রথম দিন, এই প্রথম দিনটাকেই তারা উত্তাল বানিয়ে ফেলেছে। দর্শক শ্রোতা, গত কিছুদিন আগে নির্বাচন হয়েছিল। সেই নির্বাচনকে কেন্দ্র করে এখনো দেশের প্রত্যেকটা জনগণ মানতে পারছে না এইটা একটা সুষ্ঠু নির্বাচন হয়েছিল। সবাই সরাসরি বলে এটা অসন্তুষ্ট একটি নির্বাচন হয়েছিল, বুট চুরি হয়েছিল। আজকে দেখতে পারি নতুন ঘটনাগুলো। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন। এই মুহূর্তে ঢাকার অবস্থা এবং জামাতের কর্মীরার অ্যাকশনে অনেক বিএনপি কর্মীদের খারাপ অবস্থা হয়, সেই সবও দেখতে পারবেন। ক্যালেন্ডারের পাতা উল্টে গেছে, কিন্তু রাজনীতির নাটকের স্ক্রিপ্ট যেন উল্টো পথে হাঁটা শুরু করেছে। আপনারা যারা ভেবেছিলেন 17ই ফেব্রুয়ারি শুধু একটা শপথ গ্রহণের দিন ছিল, তারা বিশাল বড় ভুল করছেন। শপথ তো ছিল লোক দেখানো, আসল খেলাটা হয়েছে পর্দার আড়ালে। অন্তর্বর্তী সরকারে একজন বিদেশি নাগরিককে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা করা হয়েছিল, আর আজ তাকেই বানিয়ে দিলেন পররাষ্ট্রমন্ত্রী। এই প্রশ্নটা এখন আর প্রশ্ন নেই, এটা এখন জাতির সামনে সবচেয়ে বড় ধোঁকা হিসেবে দাঁড়িয়েছে। আগেই আমরা দেখলাম বিএনপি সরকার গঠনের পর কিভাবে শপথ নিয়ে নাটক করলো, কিন্তু এখন শোনাবো সেই পর্দার আড়ালের আসল মাস্টার গেমের গল্প। তারেক রহমানের মন্ত্রিসভার যে লিস্ট লিক হয়েছে আর সব জল্পনা কল্পনা সত্যি করে যে নামটি সেখানে জলজল করছে, তা দেখে রীতিমতো ভিমরি খাওয়া দশা। তারেক রহমানের মন্ত্রিসভায় মার্কিন কোটায় বা ভারতের গ্রিন সিগন্যালে পুরস্কার হিসেবে পররাষ্ট্রমন্ত্রী হতে যাচ্ছেন আর কেউ নন, খোদ ডক্টর ইউনূস সাহেবের আমলের নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান। হ্যাঁ, ঠিকই শুনেছেন, যে খলিলুর রহমানকে নিয়ে এতদিন বিএনপির মাঠ পর্যায়ের কর্মীরা খলিল মাস্ট গো হ্যাশট্যাগ ট্রেন্ড করেছিল, যাকে নিয়ে পিনাকি ভট্টাচার্য আর জুলকান নাইন সাইদের মতো ইনফ্লুয়েন্সাররা অনলাইনে ছায়াযুদ্ধ করেছিলেন। আজ সেই খলিলুর রহমানই বিএনপির ঘরের ছেলে, বিএনপির সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের মন্ত্রী। কূটনৈতিক মহলে তাকে নিয়ে এমনিতেই হাজারো প্রশ্ন, কিন্তু এখন সবচেয়ে বড় প্রশ্ন যেটা সামনে আসছে, এই নিয়োগ কি আদৌ দেশের স্বার্থে দেয়া হয়েছে, নাকি বিশেষ কোনো পরাশক্তিকে, সোজা কথায় ওয়াশিংটন আর দিল্লিকে তুষ্ট করার জন্য এই বিশাল স্যাক্রিফাইস। আপনি যদি মনে করে থাকেন জন আকাঙ্ক্ষা উপেক্ষা করে জুলাই বিপ্লবের স্পিরিটকে ধুলোয় মিশিয়ে দিয়ে শুধুমাত্র পুরস্কার হিসেবে কাউকে প্রধানমন্ত্রীর পরে সবচেয়ে মর্যাদাপূর্ণ পদ দিয়ে তারা পার পেয়ে যাবে, তবে তারা ভুল করছে। ভুল পদক্ষেপের মাসুল দেওয়ার ইতিহাস তো বিএনপির জন্য নতুন নয়। ভাই, রাজনীতি কি অদ্ভুত খেলা। এই খলিলুর রহমান সাহেব যখন অন্তর্বর্তীকালীন সরকারে ছিলেন, তখন কারা সবচেয়ে বেশি লাফিয়েছিলেন জানেন? বিএনপির প্রকাশ্যে খলিল সাহেবের সবচেয়ে বেশি বিরোধিতা করেছিল। বক্তব্য আছে সালাউদ্দিন আহমেদেরও। শাহিদ আলম, মানসুর আলমরা তো তখন ফেসবুকে তুফান তুলেছিলেন, খলিল মাস্ট গো। তারা দাবি করেছিলেন খলিল দেশটাকে আমেরিকার কাছে বেচে দিবে, খলিলকে বাদ দিতেই হবে। তার পদত্যাগের জন্য বিএনপি তখন অনলাইনে কি জোরালো অবস্থানটাই না নিয়েছিল। আর আজ ঠিক ওয়াশিংটনের মধ্যস্থতায় বিএনপিকে ক্ষমতায় এনে সেই খলিল সাহেবই মন্ত্রিত্ব পেয়ে গেলেন। মানে যারা সবচেয়ে বেশি বিরোধিতা করেছিল, তারাই আজ তাকে পররাষ্ট্রমন্ত্রীর চেয়ারে বসাচ্ছে। এটাকে আপনারা কি বলবেন, হিপোক্রেসি নাকি মাস্টার স্ট্রোক? এখানে আসলে রাজনীতির আসল সমীকরণটা লুকিয়ে আছে। জনগণকে সামনে এক জিনিস দেখিয়ে পেছনে ডিল করা হয়েছে অন্য জিনিসের। আপনারা যারা ভেবেছেন 2026 সালের এই নির্বাচন খুব ফেয়ার হয়েছে, তারা বোকার স্বর্গে বাস করছেন। নির্বাচন ছিল জাস্ট আই ওয়াশ,
লোক দেখানো একটা প্রসেস মাত্র। আসলে সব বোঝাপড়া হয়ে গিয়েছিল ডক্টর ইউনূস সাহেবের সাথে সেই বিখ্যাত লন্ডন সফরের সময়। আর এই পুরো খেলার মূল আর্কিটেক্ট বা মাস্টার মাইন্ড ছিলেন এই খলিলুর রহমান। গত কয়েকদিন আগেই আমরা মিডিয়াতে কানাঘুষা শুনেছিলাম খলিলুর রহমান সাহেব পররাষ্ট্রমন্ত্রী হওয়ার বিনিময়ে একটি পাতানো ইলেকশন উপহার দিচ্ছেন বিএনপিকে। আর এখন আমরা দেখতে পাচ্ছি ঠিকই তিনি পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পাচ্ছেন। হাউ ফানি! একেই বলে মাস্টার গেম। ডিপ স্টেট, আমেরিকা, খলিল, ভারত আর তারেক রহমান সবার জন্যই এটা একটা উইন উইন সিচুয়েশন। মাঝখান থেকে বাঁশ খেলো কারা? বাঁশ খেলো শুধু সাধারণ জনগণ আর 24শে জুলাইয়ের বিপ্লবীরা। খলিল তো পররাষ্ট্রমন্ত্রী হলেন। এবার আসুন আরেকজনের কথায়। বছর জুড়ে খলিল সাহেবের পাশাপাশি আরেকজনকে নিয়ে বিএনপি সবচেয়ে বেশি আপত্তি তুলেছিল। তিনি হলেন নাসিমুল গনি। বলা হয়েছিল নাসিমুল গনি থাকলে নাকি দেশে নিরপেক্ষ নির্বাচন হবে না, আর নির্বাচন শেষ হতে না হতেই ম্যাজিক। সেই নাসিমুল গনিকে নিয়ে এখন আর বিএনপির কোনো আপত্তি নেই। উল্টো এই নাসিমুল গনি হয়ে গেলেন বিএনপি আমলের সবচেয়ে প্রভাবশালী পোস্ট, মন্ত্রী পরিষদ সচিব বা ক্যাবিনেট সেক্রেটারি। বিএনপি দেখিয়ে দিয়েছে গুপ্ত রাজনীতি কাকে বলে। সামনে গালি দাও, পেছনে কোলাকুলি করো, আর এই খেলায় সফলভাবে জনগণকে ধোঁকা দিয়ে তারা ক্ষমতার মসনদে চলে গেল। এই পুরো গেমে সবচেয়ে বড় লসটা কার হয়েছে জানেন? জামায়াতে ইসলামের। জামায়াত নীতি, আদর্শ আর সততা নিয়ে পড়েছিল। তারা ভেবেছিল সংস্কার হবে, সুষ্ঠু নির্বাচন হবে, আর ওদিকে সংস্কার বিরোধী বিএনপি ঠিকই ডিপ স্টেট এবং আমেরিকা দালালি করা লোকদের দিয়ে জামায়াতকে ল্যাং মেরে দিয়েছে। জামায়াত ভেবেছিল খলিল বা গনি হয়তো নিরপেক্ষ, কিন্তু গুপ্ত রাজনীতিতে সেরা হলো মূলত বিএনপি। জামায়াতের উচিত এখন নীতি কথার পাশাপাশি বিএনপির কাছ থেকে এই পলিটিক্যাল মেকানিজমটা শেখা, নইলে বারবার এভাবে ল্যাং খেয়ে যেতেই হবে। গত কয়েক বছর ধরে আমরা সোশ্যাল মিডিয়ায় একটা শব্দ খুব শুনেছি, গুপ্ত শিবির। কেউ একটু দাঁড়িয়ে রাখলেই বা ইসলাম নিয়ে কথা বললেই শাহবাগীরা ট্যাগ দিত গুপ্ত শিবির। কিন্তু আজকের পর থেকে এই শব্দ বাতিল। এখন থেকে আর গুপ্ত শিবির বলবেন না, এখন থেকে চারদিকে শুধু খুঁজবেন গুপ্ত বিএনপি। যাকে দেখবেন বিএনপির সবচেয়ে বেশি সমালোচনা করছে, বুঝবেন সেই হয়তো সবচেয়ে বড় গুপ্ত বিএনপি। তারেক রহমান সরকার দায়িত্ব নেওয়ার সাথে সাথে অঘটন ঘটিয়ে দিয়েছে, নজিরবিহীন ঘটনা ঘটিয়ে দিয়েছে। কোন সরকার দায়িত্ব নেওয়ার প্রথম দিন এরকম ব্যাড এক্সাম্পল সৃষ্টি করে, এটা বাংলাদেশে বিরল। এক কথা যদি বলি যে বিরল ঘটনা ঘটিয়ে দিয়েছে। দেখেন, হাসিনা ফ্যাসিস্ট ছিল, কিন্তু হাসিনা ফ্যাসিস্ট হয়েছিল ধীরে 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 ধীরে। হাসিনা রাতারাতি ফ্যাসিস্ট হয়নি। ক্ষমতা গ্রহণের সাথে সাথে হাসিনা ফ্যাসিস্ট হয়নি। প্রথম দিন ফ্যাসিবাদের দিকে পদার্পণ করেনি। কিন্তু তারেক রহমান সরকার দায়িত্ব নেওয়ার সাথে সাথে যা করেছে, আমি যেটা এখন আলোচনা করব, তাতে আওয়ামী আমলের প্রতিধ্বনি শুনতে পাচ্ছি। তো দর্শক, এই সরকার যে কি করবে এটা প্রথম দিনই বুঝে গেছি। মর্নিং শোজ দ্য ডে, সামনে কি ঘটাবে সব বুঝে গেছি। না, এই সরকার পারবে না, জনগণের প্রত্যাশা পূরণ করে ব্যর্থ হবে। শুরু করেছে ছাগল চুরি দিয়ে। দর্শক, খবর, চট্টগ্রামে জামাত নেতার খামারে কর্মচারী জিম্মি করে 40টি ছাগল লুট। এখন জামাত নেতা, সাবেক শিবির নেতা ছাগল চুরি করেছে কি আওয়ামী লীগ? বোঝাই যায় যে কারা ক্ষমতা ব্যবহার করে ছাগল চুরি করেছে। তো এটা হচ্ছে একটা ঘটনা। এবং সাংবাদিকদের চাকরিচ্যুতি করা, এর চাইতে এটা ভয়াবহ আলামত। সাংবাদিকদের চাকরিচ্যুত করা, কথা বলেছিল যে তারা চাকরি দিবে যুবকদের, কিন্তু প্রথম দিনে চাকরি নিয়ে গেছে। 4 জন সাংবাদিক চাকরিচ্যুতির খবর আমরা পেয়েছি। কি জন্য? তারা ফেসবুকে পোস্ট দিয়েছে। কি পোস্ট? তারা গণভোটের পক্ষে ছিল। এর মানে গণভোটে হায়ের পক্ষে যারা ছিল, নির্বাচনের কারচুপি, ইঞ্জিনিয়ারিং নিয়ে যারা প্রশ্ন তুলছে, তাদেরকে প্রথম দিকেই লাথি দিয়ে সরিয়ে দেওয়ার উদ্যোগ শুরু হয়েছে। এটা ডেফিনেটলি সরকার থেকে করা হচ্ছে। অথচ স্বাধীন সংবাদ মাধ্যম, স্বাধীন সাংবাদিকতা নিয়ে বড় বড় কথা বলেছেন, এগুলো সব ফাঁকা বলি। সাংবাদিকদের চাকরিচ্যুতি করা, এটা ভয়াবহ আলামত। আপনি কি মনে করেন? সাপোজ 4 জন সাংবাদিকে, এটা এখন পর্যন্ত নিশ্চিত হয়নি, তবে মত করে বিএনপিরই এক সাবেক লোক, যিনি বাসসের দায়িত্ব পেয়েছিলেন, বিএনপির পক্ষ থেকেই আসিফ নজরুল সিস্টেম করে দিয়েছিল, তাকে এখন বিএনপি মন্ত্রী সাংবাদিকদের অন্য অংশ লাথি দিয়ে সরিয়ে দিচ্ছে, মত করছে। এক সময় এই একটি মানুষের নাম শুনলে সীমান্তের অপারে রীতিমতো কাঁপুনি শুরু হতো। বলা হয় তার দাবার চালে ভারতের 7 সিস্টার্স বা 7টি রাজ্যে অস্থিরতা তৈরি হতো, দিল্লির ঘুম হারাম হয়ে যেত। শুধু কি ভিনদেশিরা, স্বৈরাচারী শেখ হাসিনাও তাকে জমের মতো ভয় পেতেন। সেই ভয়ের কারণেই তাকে 17 বছর অন্ধকার কারাগারে আটকে রাখা হয়েছিল, ঝোলানো হয়েছিল ফাঁসির দণ্ড। কিন্তু জনগণ তাকে ভুলেনি। ফাঁসির মঞ্চ থেকে ফিরে এসে তিনি যখন বিপুল ভোটে এমপি হলেন, তখন মনে হয়েছিল বাবর ফিরে এসেছেন রাজকীয় বেশে। সাধারণ মানুষ ধরেই নিয়েছিল যে বাবরকে দেখে স্বৈরাচার আর আধিপত্যবাদীরা ভয় পায়, সেই বাবরই হবেন নতুন সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী। তার হাতেই থাকবে পুলিশের লাঠি আর কলম। কিন্তু বাস্তবে ঘটল উল্টো ঘটনা। সংসদে তিনি গেলেন ঠিকই, বীরের সম্মান পেলেন, কিন্তু মন্ত্রিত্বের চেয়ারে তার জায়গা হলো না। নিজের দল ক্ষমতায়, অথচ বাবর মন্ত্রী নন। এই অদ্ভুত সমীকরণের পেছনে আসলে কি কারণ থাকতে পারে? আজকের আলোচনায় আমরা সেই রহস্যটাই ভাঙব।
লুৎফুজ্জামান বাবর এমন একটি নাম যা বাংলাদেশের রাজনীতিতে গত 2 দশকে বারবার উচ্চারিত হয়েছে। তিনি যখন প্রথম 2001 সালে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হয়েছিলেন তখন অনেকেই তাকে নবীন ভেবেছিলেন, কিন্তু খুব অল্প সময়ের মধ্যেই তিনি নিজের দাপট বুঝিয়ে দিয়েছিলেন। সেই সময় ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় 7টি রাজ্য বা 7 সিস্টার্স নিয়ে যে ভূ রাজনীতি ছিল সেখানে বাবর এক বিশাল ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছিলেন। বলা হয় তার সময়ে উলফা বা অন্যান্য বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলোর সাথে এক ধরনের কৌশলগত অবস্থান বজায় রাখা হয়েছিল, যা ভারতের জন্য চরম অস্বস্তির কারণ ছিল। বাবরের এক চালে ভারতের সেই অংশের নিরাপত্তা ব্যবস্থা কেঁপে উঠত, এমন কথাও রাজনৈতিক বিশ্লেষকরা বলে থাকেন। তিনি জানতেন প্রতিবেশী দেশের দুর্বল পয়েন্ট কোথায়। এই যে দাবার গুটি চালার ক্ষমতা, এটা তাকে আন্তর্জাতিক মহলেও পরিচিত করে তুলেছিল। কিন্তু ক্ষমতার পালাবদলে তিনি যখন জেলে গেলেন তখন তার এই ধুরন্ধর মগজের কথা মানুষ ভুলতে বসেছিল। জেল জীবনে বাবরকে নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হয়েছে তার একটি ইংরেজি বাক্য নিয়ে। সাংবাদিকদের সামনে তিনি বলেছিলেন, উই আর লুকিং ফর শত্রুস। ব্যাকরণগতভাবে বাক্যটি ভুল ছিল, বাংলা এবং ইংরেজির মিশ্রণ ছিল। এটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় বছরের পর বছর হাসাহাসি হয়েছে, মানুষ তাকে নিয়ে মিম বানিয়েছে। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে সেই পরিস্থিতিটা একটু ভিন্নভাবে ব্যাখ্যা করা হচ্ছে। তার সমর্থকরা এবং সাধারণ মানুষ এখন বলছে, বাবর সেদিন ভুল বলেননি, তিনি ঠিকই জানতেন শত্রু কারা। তিনি হয়তো ব্যাকরণ মেনে ইংরেজি বলেননি, কিন্তু তার সেন্স বা বোধশক্তি ছিল একদম টনটনে। তিনি বুঝতেন কারা দেশের ক্ষতি করতে চায়, কারা দলের ক্ষতি করতে চায়। আজ যখন তিনি জেল থেকে বের হয়ে নির্বাচনে দাঁড়ালেন এবং মানুষ তাকে ভোট দিল, তখন প্রমাণ হলো যে সাধারণ মানুষ ওই ইংরেজি ভুল মনে রাখেনি, তারা মনে রেখেছে বাবরের সেই সময়কার অ্যাকশন এবং তার রাজনৈতিক প্রজ্ঞা। নির্বাচনে জেতার পর সারা দেশের বিএনপির নেতাকর্মী এবং সাধারণ সমর্থকদের মধ্যে একটা প্রবল প্রত্যাশা তৈরি হয়েছিল। সবাই ধরেই নিয়েছিল লুৎফুজ্জামান বাবর আবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে ফিরছেন, কারণ অতীতে তিনি এই মন্ত্রণালয় সামলেছেন এবং তার একটা স্ট্রং ম্যান বা কঠোর ভাবমূর্তি আছে। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি সামলে দেওয়া এবং বিরোধীদের চক্রান্ত নস্যাৎ করার জন্য বাবরকেই সবচেয়ে যোগ্য মনে করছিলেন দলের তৃণমূলের কর্মীরা। তার সমর্থকরা স্বপ্ন দেখছিলেন তিনি মন্ত্রী হয়ে আবার সেই পুরনো দাপটে কাজ শুরু করবেন। ভারতের 7 সিস্টার্স প্রসঙ্গ আবার আলোচনায় আসছিল। মানুষ ভাবছিল বাবর স্বরাষ্ট্রমন্ত্রী হলে পররাষ্ট্র নীতিতে বাংলাদেশ আবার একটা শক্ত অবস্থান নিতে পারবে। কিন্তু যখন মন্ত্রিসভার তালিকা ঘোষণা করা হলো তখন অনেকের মাথায় আকাশ ভেঙে পড়ল। তালিকায় বাবরের নাম নেই। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হলো সালাহুদ্দিন আহমেদকে। সালাহুদ্দিন আহমেদও দলের একজন পরীক্ষিত এবং ত্যাগী নেতা। তিনিও অনেক নির্যাতন সহ্য করেছেন, দীর্ঘদিন দেশের বাইরে বা শিলংয়ে নির্বাসিত জীবন কাটিয়েছেন। তার যোগ্যতা নিয়ে কোনো প্রশ্ন নেই, তিনি আমলা থেকে রাজনীতিবিদ হয়েছেন। আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে খুশির জোয়ার পড়ে গেছে। আমার কাছে মনে হচ্ছে যে একটা ভিন্ন রকম দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। আমি গেল 3 দিন আগে একটা নিউজ দিয়েছি যে বিএনপির একজন নেতা দাউদ ভাই তিনি নিজে একটা আওয়ামী লীগ অফিসের তালা খুলে দিয়েছেন। এমনকি বলেছেন যে আওয়ামী লীগের যারা ভালো নেতাকর্মী আছে, যারা কোনো অন্যায় করে নাই, কোনো অপরাধ করে নাই, তারা তাদের দলীয় কার্যক্রম ওই এলাকায় চালাতে পারবে। এর ঠিক পরের দিনই ঠাকুরগাঁয়ে ঘটেছে আরেক ভিন্ন ঘটনা। এরপরে দেখলাম খুলনাতে ঘটেছে আরেক ভিন্ন ঘটনা। অর্থাৎ একটা সিরিয়াল অথবা ধারাবাহিকভাবে এই ঘটনাগুলো ঘটছে। দলীয় কার্যক্রম নিষিদ্ধ থাকা গত 18 মাস ডক্টর ইউনূস সরকারের ক্ষমতাসীন সময়ে আওয়ামী লীগ যেই অফিসগুলো তাদের কার্যালয়গুলো খুলতে পারেনি, তো সেই অফিসগুলো বিভিন্ন জায়গায় আস্তে আস্তে খোলা শুরু হয়েছে। ঠাকুরগাঁয়ের পীরগঞ্জ উপজেলা কার্যালয় খুলেছেন নেতাকর্মীরা। এ সময় তারা জয় বাংলায় স্লোগান দিয়েছে। পরে তারা কার্যালয়ের সামনে জাতীয় সঙ্গীত গেয়ে জাতীয় এবং দলীয় পতাকা উত্তোলন করেছেন। আর গেল 15 ফেব্রুয়ারি বিকেলে পীরগঞ্জ পৌর শহরের লিচুতলা এলাকার কার্যালয়ের সামনে আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়ো হন। প্রথমে তারা কার্যালয়ে প্রবেশ করেন, পরে পতাকা উত্তোলন করেন। তো এই ভিডিও খুবই ভাইরাল সোশ্যাল মিডিয়াতে। আর এ ব্যাপারে পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি যিনি আছেন গোলাম রব্বানী, তিনি বলছেন, দীর্ঘ 18 মাস আমরা রাজনৈতিক কোনো কার্যক্রম পরিচালনা করতে পারিনি। আজ উপজেলা আওয়ামী লীগ সহযোগী সংগঠনের অনেক নেতাকর্মী একত্রিত হয়ে দলীয় কার্যালয়ে যাই। তারপর আমরা তৃণমূল আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ করতে তারা এই কাজ করে। আচ্ছা, অপরদিকে খুলনায় আপনার আওয়ামী লীগ কার্যালয়ে নেতাকর্মীদের প্রবেশের একটা দৃশ্য দেখেছি, আবার একদিকে ভাঙচুরের দৃশ্য দেখেছি। বলা হচ্ছে যে আপনার জাতীয় নির্বাচনের মাত্র 3 দিনের মাথায় খুলনা মহানগর এবং জেলা আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত অবস্থায় থাকার পরেও নেতাকর্মীরা দলীয় কার্যালয়ে প্রবেশ করেছেন। বিকেলে তারা লোহার রড সংলগ্ন কার্যালয়ের নিচতলার কলাপসিবল গেটের তালা খুলে 2 তলায় গিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পর এ নিয়ে ভিডিও ছড়িয়ে পড়ে। এখন এই দৃশ্যপটটা আসলে কেন হচ্ছে? বিএনপি সারা বাংলাদেশে যেই সিটগুলো পেয়েছে, এখানে একটা ইউনিটি ছিল আওয়ামী লীগের সাথে। কোথায় ছিল এটা বলি, স্বাধীনতা ইস্যু প্রসঙ্গে। আপনি যদি দেখেন বিএনপির যে নির্বাচনী ন্যারেটিভ ছিল 71 মুক্তিযুদ্ধ, স্বাধীনতা, এমনকি স্বাধীনতা বিরোধী শক্তির একটা ন্যারেটিভ তারা
তাদের ভোট মারতে দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে। বিশেষ করে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আজকে দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে যে অনেক ঘটনা ঘটতেছে এবং বিএনপির অনেক পরিকল্পনা, আওয়ামী লীগের ও তাদেরও একটা প্রত্যাবর্তন, এগুলো নিয়ে কথা হচ্ছে। গাইজ এই বিষয়গুলো দেখে এবং দেশের রাজনৈতিক প্রেক্ষাপটগুলো নিয়ে আপনাদের মন্তব্য কি? আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে রেখে যাবেন। আর হ্যাঁ, কোনো আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি, এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা আমাদের নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।